হাদি ভাইয়ের বিচারের দাবিতে কিসের নির্বাচন? বাংলাদেশে যদি হাদি ভাইয়ের বিচার না হয়, নির্বাচনের আগে সারা দেশ করে দিতে হবে। কথা দিলাম, কথা দিলাম, আপনারা আমাদেরকে পাশে পাবেন। কখনো হাসিনার সামনে মাথা নত করি নাই, মোদির এজেন্ডায় মাথা নত করি নাই। ইনশাআল্লাহ সকল আন্দোলনে ছাত্রদের সাথে ছিলাম, সকল আন্দোলনে। এদেশের কোন নেতা, কোন দল, কোন ইসলামিক হুজুর কে কি করছে জানি না, আমরা আপনাদেরকে ওপেন বলছি, আপনাদের পাশে ছিলাম সব সময়, এখনো থাকবো। হাদি ভাইয়ের বিচারের দাবিতে যদি আমরা একমত হইতে না পারি এবং হাদি ভাইয়ের বিচার যদি আমরা আদায় করতে না পারি, চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশ আবারও পিছিয়ে যাবে। আরেকটা গোলামী সরকারের জন্য একটু আপনারা অপেক্ষা করেন। যদি এদেশের যুব সমাজ এখন সজাগ না হয়, এই ইলেকশন বলেন আর যাই বলেন, আরেকটা ভারতীয় গোলামী সরকার চিরে আসতেছে দেশে, এবং যে গোলামী সরকার ভারতের কথায় উঠবে আর বসবে, এই হিন্দুত্ববাদীদের কথায় উঠবে আর বসবে, এদেশের হকপন্থীদেরকে, ইসলামপন্থীদেরকে, কিংবা যে সমস্ত বয়েস গুলো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, তাদের প্রত্যেককে আবারও অ্যারেস্ট করা হবে, হামলা করা হবে, গুম করা হবে, নির্যাতন করা হবে। আমার আরেকটা দাবি থাকবে, আমাদের দুই একজন আলেম প্রথম আলোর বিরুদ্ধে লেখালেখি করেছে, প্রথম আলোর বিরুদ্ধে কথা বলেছে, তারা সশরীরে প্রথম আলোতে আঘাত করতে যায় নাই, প্রথম আলো ভাঙচুর করতে যায় নাই। আমাদের দুইজন আলেম, মুফতি আইনুল হক কাসিমি দামাত বারকাতুহু, মুফতি বিক্রমপুরী সাহেব, ওনারা, হ্যাঁ মানুষ ভুল করতে পারে, কেউ ভুলের উঠবে না, তো লেখালেখি করবার কারণে, বিরোধিতা করবার কারণে, প্রথম আলোর অফিসে ভাঙচুর না করার কারণে যদি কাউকে গ্রেফতার করা হয়, কাউকে বন্দী করা হয়, আমার প্রশ্ন, প্রথম আলো যেইভাবে হাদি ভাই, কালচারাল সেন্টার কিংবা এদেশের ইসলামপন্থীদেরকে জঙ্গি ট্যাগ দিয়েছে, আমার তো মনে হয় প্রথম আলো পত্রিকা নিষিদ্ধ করা দরকার, এই লিস্টটা নিষিদ্ধ করা দরকার। এরা বাংলাদেশপন্থী রাজনীতি করছে না, এরা বাংলাদেশের মানুষকে, এদেশের ইসলামপন্থীদেরকে জঙ্গিবাদী ট্যাগ দিচ্ছে। আমার প্রশ্ন হলো, এই যে এখানে যে সমস্ত মিডিয়া আছে, একটা মিডিয়া সেন্টারে কোনো মানুষ ভাঙতে গেল না, যমুনা কেন ভাঙতে গেল না মানুষ, মাই টিভি কেন ভাঙতে গেল না মানুষ, আর টিভি কেন ভাঙতে গেল না মানুষ, সময় কেন ভাঙতে গেল না মানুষ, আর অনেক চ্যানেল আছে, ওই চ্যানেলগুলোর অফিস তো মানুষ ভাঙতে যায় নাই। আমি ভাঙার পক্ষে না, কোনো মিডিয়া সেন্টার ভাঙা হোক, ঘুরিয়ে দেওয়া হোক, এটা আমরা বলি না, কিন্তু আমার বক্তব্য আছে, বক্তব্য হলো যে মানুষ কেন ওইদিকে যায়, ওইদিকে যায় এই জন্য হাদি ভাই খুন হয়েছে। এই প্রথম আলোয় দালাল বাটপার, এই প্রথম আলো লিখছে যে একজন প্রার্থী, হাদি ভাইকে তারা চিনে না, একজন প্রার্থী গুলিবিদ্ধ, হাদি ভাইয়ের নামটাও তারা লিখতে চায় না। তো এই যে বিষয়গুলো, যে হাদি ভাইদেরকে হত্যা করবার যোগ্য করে তোলা, এই জিনিসটা বুঝবেন আপনারা, এটাকে বলা হয় নেম কিলিং, যে একটা মানুষকে হত্যার যোগ্য করে তোলা, এই লোকটাকে যে হত্যার যোগ্য করে তোলা হলো, এবং জঙ্গি সে কালচারাল সেন্টার করছে। আজকে আমরা কি রিপোর্ট দেখলাম, ফেসবুকে একটা পোস্ট ব্যাপক আলোচিত হচ্ছে, আপনারা হয়তো দেখেছেন, যে হাদি ভাইকে হত্যার পিছনে ডিজিএফআই এর নাম আসতেছে। অবশ্যই পরিষ্কার করতে হবে যে কালচারাল সেন্টারে তারা গোপনে নজরদারি করতো। আমি জানি যে বাংলাদেশে ডিজিএফআই এর বিষয়ে কথা বলা কতটা রিস্কি, এটা আমি জানি, আমি বুঝি না এরকম না, তো আমরা বুঝেও কথা বলতে চাই। কেন কথা বলতে চাই? কারণ এই কেবু, এদের এই ভীতি জনগণ থেকে দূর করতে হবে। আমরা আল্লাহর ভয় করি, আল্লাহর গোলামি করি, হিন্দুত্ববাদী ভারত কিংবা এদেশের তথাকথিত তাদের চোর, তাদের দূষর, আমরা কাউকে পরোয়া করি না। আমাদের কথা থাকবে যে তাদেরকে ক্লিয়ার করতে হবে, এই সরকারকে ক্লিয়ার করতে হবে যে তাদের যদি, ডক্টর ইউনূস সাহেবের অনেক ক্ষমতা, আমরা শুনি যে ডক্টর ইউনূস সাহেব আন্তর্জাতিক মাল, আন্তর্জাতিক প্লেয়ার, আপনি কেমন আন্তর্জাতিক প্লেয়ার দেখায় দেন, ভারত থেকে হাদি ভাইয়ের খুনিকে গ্রেফতার করে আইনা দেখায় দেন। এদেশের জনগণ আপনাকে বসাইছে, আপনি মুরব্বী মানুষ, আমাদের এখনো মনে আছে আদালতে হাজিরা দিতাম, আপনি এই নিচতলা থেকে উপরতলায় বেয়ে বেয়ে উঠতেন, আপনাকে হাসিনা চুবাইতে চাইছিল পদ্মা সেতুতে, আর এই ছাত্র জনতা আপনাকে প্রধান উপদেষ্টা আসনে বসিয়েছে। আপনি আন্তর্জাতিক প্লেয়ার, আপনি দেখায় দেন হাদি ভাইয়ের খুনিকে ভারত থেকে ধরে আনে, এই বাংলাদেশের মানুষ আপনাকে আবারও সম্মান করবে। আমার প্রশ্ন, যে যদি বাংলাদেশে দিনে দুপুরে জুমার নামাজের পরে একটা মানুষ এভাবে খুন হয়, তাও দেশের পরিচিত একজন পার্সন এবং জনপ্রিয় একজন তরুণ নেতা, এইভাবে ঢাকা শহরের রাজপথে দিনে দুপুরে খুন হওয়ার পর 6 ঘন্টা পর খুনিরা ইন্ডিয়া পালায়া যেতে পারে, তাইলে এই রাষ্ট্র কি আর রাষ্ট্র থাকে? এই রাষ্ট্রের নিরাপত্তা কোথায়? এবং এই রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা, এরা কি আসলে দেশের নাগরিকদের নিরাপত্তা দিতে সামর্থ্য রাখে, নাকি এরা ভারতের কথায়, এখনো রয়ের কথায় চলে? এই ডিজিএফআই কিংবা আরো যে সমস্ত সংস্থাগুলো আমরা শুনি, এরা কি আমাদেরকে নিরাপত্তা দেয়, নাকি এরা এখনো রয়ের, ওই আগে যেমন দালালিটা করতো এখনো রয়ের দালালিটাই করে যাচ্ছে? আমরা শুনতে পাচ্ছি যে আমাদের ভাই হাদির হত্যাকাণ্ডেও নাকি বাংলাদেশেরও গোয়েন্দা সংস্থার কিছু ইন্ডিয়ান এজেন্ডা বাস্তবায়নকারী চাটুকার এবং ইন্ডিয়ার দালাল কিছু জড়িত। তো এটা যদি আল্লাহ না করুক সত্যি হয়, আমরা যে কথা শুনতে পাচ্ছি, তাহলে এটা বাংলাদেশ রাষ্ট্রের জন্য একটা ভয়ঙ্কর বিষয়। এবং আমাদের জাতীয় নেতৃবৃন্দ যারা কিনা বাংলাদেশকে ভালোবাসে, এই দেশবাসীকে ভালোবাসে, তাদের জন্য খুবই ভয়ঙ্কর এবং খুবই চিন্তার বিষয় এটা। দেখুন, আমি একটা কথা বলি, আমার একটা বাচ্চা আছে ছোট, 14 মাস বয়স। তো আমি যখন বাচ্চাটার দিকে তাকাই, কুলে নেই, আমার হাদি ভাইয়ের বাচ্চাটার কথা মনে পড়ে। আজকে যদি আমি মারা যাই, আমার ওই বাচ্চাটা আর আমাকে পাবে না।
আমার সন্তান আর বাবা ডাকতে পারবে না, বা বড় হয়ে বাবাকে চিনবেই না। এটা হলো একটা রিয়েলিটি। তো হাদি ভাইয়ের ওই বাচ্চাটার, আমার বাচ্চাটার দিকে তাকাইলে হাদি ভাইয়ের সন্তানটার কথা মনে পড়ে, এই জন্য যে আজকে হাদি ভাইয়ের বাচ্চাটা বড় হয়েও কিন্তু আমরা যে যাই বলি, দিন শেষে বাবাকে সে পাচ্ছে না। এবং তার স্ত্রী, বিধবা স্ত্রী, এই বয়সে একজন মহিলা মেয়ে, ইয়াং, সে তার স্বামীকে হারানো, এটা সারা জীবন তার এটা নিয়ে বেড়ানো, এটা তার জন্য কতটা কঠিন, এটা যারা নারী কিংবা যারা অল্প বয়সে বিধবা হয় তারাই বলতে পারবে। তো আমার প্রশ্ন যে হাদি ভাই চলে গেল, আজকে 13-14 দিন হয়ে গেছে হাদি ভাইয়ের গুলি খাওয়া, তো 1 সপ্তাহ পেরিয়ে গেছে তার মৃত্যু, কিন্তু এই রাষ্ট্রের যারা কিনা দায়িত্বশীল আছে এদের যেন কোনো কিছু যায় আসে না এদের মধ্যে। এটার জন্য যেমন এদের নির্বাচন কমিশনার একজন বলেই বসলো যে এরকম হয় নির্বাচনের আগ মুহূর্তে কেউ কেউ, আসলে ওর পরিবারের ওর সন্তান কিংবা কেউ যদি মারা যাইতো তাইলে বোঝা যাইতো যে একজন মানুষ মারা যাওয়ার বেদনা কতটা। আর বিশেষ করে হাদি ভাই, শরীফ ওসমান হাদি, আমরা ইসলামিক অঙ্গনের মানুষ, সে জেনারেল মানুষ, আমরা গণতান্ত্রিক কোনো রাজনীতি করি না, তবুও কেন এত ভালোবাসি। আমি নিজে যেদিন ভাই গুলি খাইছে আমি নিজে হসপিটালে ছিলাম, আমি গেছি। একটা বাস্তবতা বলি, আমি শাইখুল হাদিস বক্তা, তারপরে বিভিন্ন রাজনৈতিক নেতা, রিক্সাওয়ালা, শ্রমিক, যেইভাবে সকল শ্রেণীর মানুষকে কান্না করতে দেখছি, বাংলাদেশের কোন নেতার জন্য আপমর জনসাধারণকে আমি কখনোই ভাবে কান্না করতে দেখি না। বাংলাদেশের মানুষ এদেশের রাজনৈতিক নেতাদেরকে বিশ্বাস করে না, মানুষ বিশ্বাস করে যারা পকেট আর পেটের ধান্দাবাজ। এবং বাংলাদেশের রাজনীতি যেগুলো করে এরা কেউ ভারতের গোলামি করে, কেউ আমেরিকার, কেউ লন্ডনের, কেউ ইউকের, মানে বিভিন্ন রাষ্ট্রের, চীনের, রাশিয়ার, এক একজন এক এক দলের, এক এক দেশের গোলামি করে। শরীফ ওসমান হাদি ভাই কারো গোলামি করে রাজনীতি করে না। এই যে বয়েস, এই যে তার টোন, যেটা কিনা কারো গোলামিতে বা কারো চাটুকারিতায় লিপ্ত হয় নাই, এই বয়সটাকে মানুষ ভালোবাসত। বেঁচে থাকতে মানুষ এতটা তাকে সাপোর্ট দেয় নাই, এতটা মানুষ তার পাশে দাঁড়ায় নাই, এটা সত্য, বাঙালির এটা একটা চরিত্র। কিন্তু যখন হাদি ভাই হারায় গেছে তখন কিন্তু বাঙালি স্বতঃস্ফূর্ত ভাবে বুঝতে পারছে যে হাদিরা প্রতিদিন আসে না, হাদিরা প্রতিদিন আসে না, তাদেরকে টাকা দিয়ে কিনা যায় না, তাদেরকে ভয় ভীতি দিয়ে থামানো যায় না। তো এই ধরনের মানুষগুলোকে থামানোর জন্য এরা এই ধরনের পলিসি এক করছে। আমার প্রশ্ন হলো যে একটা লোক ফয়সাল, দাউদ ফয়সাল, সে কি করে এইভাবে জামিন পেল? একটা শোটার অস্ত্র সহ ধরাকে কিভাবে জামিন পেল? কারা জামিন করাইলো? এবং এই জামিনের মধ্য দিয়ে তাকে আইনা আবার ভারতে পালায়া যাইতে সাহায্য করলো, যেখানে বর্তমান ডিজিটাল জামানা, এই গ্লোবালাইজেশনের যুগে একটা ইয়াকে ধরতে চাইলে, অপরাধীকে ধরতে চাইলে একেবারে খুব সহজেই গোয়েন্দা সংস্থা তাকে ট্র্যাকিং করতে পারে। তো আমার প্রশ্ন হলো, যেখানে জুলকারনাইন সাহেরের মতো একজন বিদেশে বসে থেকে বলতেছে সে এদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এটার জন্য সম্পূর্ণভাবে দায়ী। এরা একটা হলো ব্যর্থ, একদিক থেকে এরা ব্যর্থ, অন্য দিক থেকে এরা নিজেরাই এই খুনের সাথে জড়িত কিনা এখন আমাদের সন্দেহ। আমাদেরকে বলতে হচ্ছে, আমরা জানি না আগামীকালকে আমরাও শহীদ হয়ে যাবো কিনা, আমরা জানি না হাদি ভাইয়ের মতো আমাদেরকে আগামীকালকে শেষ করে দেওয়া হবে কিনা, কিন্তু আমরা একটা জিনিস দেখতেছি যে বাংলাদেশ রাষ্ট্র বলতে আসলে রাষ্ট্র নাই। যে রাষ্ট্র এখনো পর্যন্ত হাসিনা চলে যাওয়ার পরেও, 5 আগস্টের পরেও, আমাদের হাজার হাজার লোক জীবন দেওয়ার পরেও, হাজার হাজার আহত হওয়ার পরেও এখনো পর্যন্ত বাংলাদেশে যে কেউ ইচ্ছা করলে যে কাউকে মেরে ফেলতেছে, এটা কোনো বিচার হচ্ছে না। আমি আজকে একটা কথা বলতে চাই দেশবাসীর উদ্দেশ্যে, যে আজকে যদি হাদি ভাইয়ের বিচার আমরা বাংলাদেশে না করতে পারি, যেটা তার আশা ছিল যে আমি হয়তো মরে যাব কিন্তু আমার বিচারটা যেন হয়, এই বিচারের দাবিতে আমরা যদি এদেশের যুব সমাজ যদি হাদি ভাইয়ের রক্তের বিচার যদি বাংলাদেশে না করতে পারি, আগামীকাল আপনি আমি আমরা সবাই মারা যাবো, বিচার হবে না। আগামীকাল আমি আপনি আমরা সবাই মারা যাবো। মগবাজারে আপনারা দেখছেন, হঠাৎ করে কোনো কথা নাই বার্তা, এটাকে বোমা ফেলছে, একজন লোক মারা গেছে। আরে ভাই, এটা কোনো রাষ্ট্র হইলো? এটা কোনো রাষ্ট্র হইতে পারে? হুট করে একজনের বোমা মারছে, কে মারছে জানি না, একজন লোক মারা গেছে। আরে এখন তো এখানে আমার বোমা মারতে পারে, তাইলে এই রাষ্ট্রে আমি নিরাপদ না? আমি এই গদবারা জিন্দিগি যেটা পালন করতেছি, ভাবতেছি সুখে আছি। আরে এই উম্মার যুবকেরা যদি আবার গর্জে না ওঠে, প্রকৃত পক্ষে এখনো পর্যন্ত ভারতীয় আধিপত্যবাদের কিছুই করতে পারি না আমরা। হাসিনা গেছে, আওয়ামী লীগ গেছে, কিন্তু ভারতীয় আধিপত্যবাদের যে একেবারে রয়ের যে মায়াজাল, রয়ের যে অক্টোপাসের জাল, যেই জাল আমলাদের মধ্যে, যেই জাল সেনাবাহিনীর মধ্যে, যেই জাল বিএনপির মধ্যে, যেই জাল তথাকথিত ইসলামিক দলগুলোর মধ্যে, এবং যেই জালের সবচাইতে বড় কারিগর হলো মিডিয়া, আপনারা কষ্ট নিলে আমাদের কিছু করার নাই, যেই জালের সবচেয়ে বেশি আবদ্ধ হলো বাংলাদেশের মিডিয়া সেক্টর, এই রয়ের এই থাবা থেকে যদি এই যুবকেরা বাংলাদেশকে মুক্ত করতে না পারে, হাদির মতো আরো অসংখ্য হাদিকে হারাইতে হবে। আমাদের কেউ আজকে কেউ কিছু বলবে না, আগামীকালকে আমি রফিকুল ইসলাম মাদানি মারা যাই, দেখবেন সবাই ভালোবাসবে, না এটা সত্য কথা বলতো, এই লোক সকল আন্দোলনে ছিল, তখন দেখবেন সবাই চিল্লাবে। কিন্তু রিয়েলিটি হলো আমরা হারাইয়া দিলে চিল্লাই তো লাভ নাই। আপনাকে এখন থেকে, এই যুব সমাজকে এখন থেকে আর যদি দেখাইতে না পারেন বাংলাদেশের ইতিহাসে হাসিনা যেমন ব্যর্থ, হাসিনা যেমন জালেম, আপনিও বাংলাদেশের মানুষের চোখে একটা জালেম হিসেবে পরিণত হবেন। প্রমাণ করেন
যে আপনি আন্তর্জাতিকভাবে চাপ দিয়ে হলেও, ইন্ডিয়াকে বাধ্য করে হলেও আমাদের হাদি ভাইয়ের খুনিকে আপনি বাংলাদেশে আইনা দিচ্ছেন। আমরা সেটা দেখতে চাই, ওর কলিজাটা দেখতে চাই। হাদি ভাইকে গুলি করার কলিজাটা আমরা ওর দেখতে চাই। এই জন্য আমার উদারত আহ্বান থাকবে এই মিডিয়ার মাধ্যমে এবং এই যুবক সমাজের মাধ্যমে, ইনকিলাব মঞ্চ আমার ভাইরা সকলের প্রতি আমার একটা কষ্ট আছে, আজকে তাদেরকে বলেই ফেলি। ইনকিলাব মঞ্চের ভাইদের প্রতি আমার একটা কষ্ট, এই সরকার এবং এদের গোয়েন্দা সংস্থার কোনো কথা আপনারা বিশ্বাস করবেন না। এরা বারবার, উচিত ছিল হাদি ভাইয়ের জানাজার পর থেকে আনলিমিটেড আন্দোলনে যাওয়া। আমাদের উচিত ছিল এই সরকারকে এতদিনে একেবারে কুনতাসা করে ফেলা। মনে হচ্ছে এই কুকুরের দলের, এই জানোয়ারের দলের মনে হচ্ছে হাদির জীবন চলে গেছে, আমার ভাই এভাবে চলে গেছে, এদের মনে কিছু যায় আসে না। এরা এক একটা চর্বি জমে গেছে, এসির বাতাস খায়া আর উপদেষ্টা হইয়া এক একটা যেগুলোর মেম্বার হওয়ার যোগ্যতা ছিল না। বাটপারের দল একটাও জুলাইয়ের আন্দোলনে কোনো ভূমিকা ছিল না। জুলাইয়ের আন্দোলনে ভূমিকা নাই, হাসিনার রোষানলে পড়ে নাই। আমরা 32 মাস প্রায় জেল কাটছি, আমরা রিমান্ডে ছিলাম, হাসিনার এত জুলুমের শিকার হয়েছে, আন্দোলন করছি, আমরা কোনো কিছু আশা করি নাই। তো আমরা বা আমাদের ভাইয়েরা যারা আন্দোলন করছে এরা কিছু পায় নাই, এখন এরা উপদেষ্টা হয়ে গেছে, এক একটা মন্ত্রী হয়ে গেছে, এদের এক একটা হাজার হাজার কোটি টাকা হয়ে গেছে, চর্বি জমে গেছে। এরা মনে করছে আমাদের আর কি হবে, আমাদের তো সেনাবাহিনী, পুলিশ, র্যাব দিয়ে আমরা আবৃত আছি। আমি এদেরকে বলি, এই আবৃত থাকবেন না। বাংলার জনগণকে যদি আমরা বুঝাইতে পারি, এই যুব সমাজকে যদি একবার বুঝাইতে পারি, আপনাদের কোনো অস্তিত্ব থাকবে না বাংলাদেশে। আমি যুব সমাজকে বলি, প্রিয় যুবক ভাইরা, আপনারা তৈরি হন ইনশাআল্লাহ। কথা দিলাম, এদেশের ইসলামপন্থীদের পক্ষ থেকে আপনাদেরকে কথা দিলাম, আপনারা আমাদেরকে গ্রেফতার করলে কিছু বলেন বা না বলেন, আসলে আমরা দেখছি যে কোনো সময় শাহবাগে এই হাজি ভাই চত্বরে আন্দোলন হয়েছে, ইসলামপন্থীরা সবার আগে ছাত্র জনতার ডাকে আগায় আসছে, এটা আপনাদেরকে স্বীকার করতে হবে। কিন্তু আমাদের কাউকে গ্রেফতার করলে আমাদের জেনারেল ভাইদের ফেসবুকে একটা পোস্ট পর্যন্ত দেখি না। আমাদের যায় আসে না। ভাই বললেন না আমরা উম্মাকে ভালোবাসি, আপনাদের বলার দরকার নাই, আমরা এই জাতিকে ভালোবাসি। তো আপনারা না ডাকলেও আমরা আসবো, আপনারা না ডাকলেও আমরা আপনাদের পক্ষে বলবো, ঠিক আছে? আজকে আল্লাহ না করুক ইনকিলাব মঞ্চের নতুন দায়িত্বশীল, আল্লাহ না করুক তাদের সাথে কিছু হোক, আমরা তাদের পক্ষেও কথা বলবো। আমরা এই জাতিকে ভালোবাসি, এই উম্মাকে ভালোবাসি। আমরা এই ভারতীয় আধিপত্যবাদের কবর রচনা করতে চাই বাংলাদেশে। আওয়ামী লীগ তো গেছে, বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, চরমুনাই হোক, বা যে কোনো দল হোক, আল্লাহ না করুক ভারতীয় কোনো যদি ভারতীয় দালালির চিন্তা কারো মাথায় আসে, আমরা বাংলাদেশে তাদেরকেও জবাব দিব। ভারতীয় গোলামি বাংলাদেশে চলতে পারে না। বাংলাদেশের যুবকদেরকে একটা কথা বুঝতে হবে, এই দেশে হাদিদেরকে হাসিনা মারে না, আওয়ামী লীগ মারে না, মারছে ভারত। অতএব আমাদেরকে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের খবর রচনা করতে হবে। আপনাদের প্রতি শেষ পয়গাম, বিভাগীয় সমাবেশ থেকে যদি স্বতঃস্ফূর্ত আন্দোলন দেওয়া হয়, এমনকি হরতাল, অবরোধ কিংবা যমুনা ঘেরাও কর্মসূচি দেওয়া হয়, আমি কথা দিলাম ইনশাআল্লাহ আমরা সামনের সারিতে থাকবো। এতে যদি আল্লাহ না করুক আবারও আমাদের জুলুমের শিকার হইতে হয়, আমি এখনই দেশকে অস্থিতিশীল করার পক্ষে না। আবারও বলছি, যমুনা ঘেরাও কর্মসূচি কিংবা দেশ একটা হাঙ্গামার দিয়ে যাক, নির্বাচন না হোক, এটা আমরা চাই না। কিন্তু হাদি ভাইয়ের বিচার নিয়ে তাল বাহানা করা হলে আমরা যে কোনো কিছু করতে পারবো, এবং এর দায়ভার সরকারকে নিতে হবে। আমরা বিএনপি একটা ব্রিফ করেছে, তারা জানিয়েছে মোটামুটি 11 জন তারা গ্রেফতার করেছে এবং আগামী 7 থেকে 10 দিনের মধ্যে তারা একটা অভিযোগ দাখিল করবে। 7 জানুয়ারি আমরা দেখেছি যে তারা চার্জশিট দিবে। আমার প্রশ্ন হলো 7 জানুয়ারি চার্জশিট দিবেন কথা সত্য, এবং মামলার রায়ও দিবেন, বলতেছে যে এই নির্বাচনের আগে মামলা কি করবে, রায় দিবে। আমার প্রশ্ন হলো, আন্তর্জাতিকভাবে একজন নোবেল বিজয়ী, আমাদের দেশের যুব সমাজ অনেক আশা করে ওনাকে বসাইছিল। হাদি ভাইয়ের উনার সময়ে হাদি ভাইয়ের